একই দিনে গণভোট নির্বাচন হলে বিভ্রান্ত হবে জনগণ, মত বিশ্লেষকদের। রাষ্ট্রের বাড়তি খরচ কমাতে একসাথে চান অনেকেই। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন, আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট প্রয়োজন নেই, দাবি উপদেষ্টা আসিফ নজরুলের। প্রাতিষ্ঠানিক সংস্কারের বাকি দায়িত্ব নির্বাচিত সরকারের। আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ, চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কোনো ছাড় নয়। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের নেওয়া অবৈধ গ্যাস সংযোগেই সংকট, দাবি জ্বালানি উপদেষ্টার। ব্যবসায়ীদের দায়িত্বহীনতায় দাম কমছে না এলপিজি সিলিন্ডারের। এবং কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। অপরাজয় বাংলার পাদদেশে থেকে মরদেহ নেওয়া হয়েছে শহীদ মিনারে। স্যারকে সাধারণ মানুষরা অসাধারণ ভালোবেসেছেন তার লেখালেখির কারণে, তার নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেই কারণে। তা আমরা স্যারের আত্মার মাগফিরাত কামনা করি। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে সঙ্গে আছি শরীফ রওশন। একই দিন গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজনে ঐক্যে পৌঁছানো যাচ্ছে না। সংস্কার বিরোধী অপশক্তি রুখতে এবং রাষ্ট্রের অর্থ বাঁচাতে একই দিনেই দুটি ভোট চায় বিএনপি। এদিকে রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী মনে করেন, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে জনগণের মাঝে ধোঁয়াশা তৈরির শঙ্কা থাকবে। অন্যদিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, ভিন্ন মতের প্রস্তাবগুলো সমন্বয় না হলে গণভোট গৌণ হয়ে যেতে পারে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। প্রজাতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত করবার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে দীর্ঘ ৮ মাসের যাত্রায় ২ পর্বের আলোচনায় উঠে আসে ৮৪টি সংস্কার প্রস্তাব। এর মধ্যে ১১টি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি আনে দলগুলো। নতুনভাবে এই রাষ্ট্রবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে, গণভোটের সময় ধরনসহ ৩টি বিষয়ে চূড়ান্ত ঐকমত্য ছাড়াই শেষ হয় কমিশনের আলোচনা। এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কার সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও প্রশ্ন রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেননা দীর্ঘ আলোচনার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও ভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে এক বিন্দুতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। কোনো দলের চাওয়া ব্যয় সংকোচন করে জাতীয় নির্বাচনের সাথেই গণভোট আয়োজন, আবার কারো দাবি গণভোট হোক তফসিলের আগেই। অন্যান্য কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা, তারাই বা কি বলছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণভোটই ঐকমত্যে পৌঁছানোর একমাত্র মঞ্চ। তবে গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিনে সমন্বয় করা হলে তা জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি করবে। গণভোট একই দিনে কেন হতে হবে? একই হওয়ার কারণটা কি? বলেছে খরচ বাঁচানোর জন্য। এটা তো একটা ফ্লিমজি গ্রাউন্ড। আর বাংলাদেশে কত টাকা খরচ হচ্ছে কত দিকে, তার কোনো হিসাব নাই। জনগণের রায়, গণভোট হলো ডিরেক্ট ডেমোক্রেসি, যেটাকে বলে, মানে সরাসরি জনগণ বলছে আমি এটা চাই, আমি এটা চাই না। এটার উপরে আর কোনো কথা হতে পারে না। এটা যখন গণভোটে একটা জিনিস পাস হয়ে যায়, সেটাকে বদলানো, সংযোজন, বিয়োজন করার অধিকার সংসদের নাই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমতের প্রস্তাবগুলো সমন্বয় করে হবে নাকি সমন্বয় ছাড়াই হবে সে বিষয়ে সংশয় রয়ে গেছে। এক্ষেত্রে একমত না হলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে গণভোট গৌণ হয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। সংস্কার প্রস্তাবগুলোকে সংস্কার প্রস্তাব হিসাবেই জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণের কাছে বলতে হবে যে আপনি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চান কিনা।
বলা যাবে না যে কিন্তু এখানে আরো 5টি দলের নোট অফ ডিসেন্ট আছে বা 1টি দলের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু অবশ্যই আপনি জনগণকে জানাবেন যে এই সংস্কার প্রস্তাব আপনি জনগণের কাছে নিয়েছেন, কিন্তু এই ব্যাপারে কিছু রাজনৈতিক দলের বা নাম দিয়েই যে এই সমস্ত দলের এই ব্যাপারে ভিন্ন মত আছে, তাহলেই আপনার গণভোটটা ট্রান্সপারেন্ট হবে এবং এই গণভোটটা একটা অর্থপূর্ণ গণভোট হবে। তবে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সপক্ষে যুক্তি দিলেন এই রাজনীতিবিদ। এই হানা ভোট হবে, কোনো অপশক্তি এটাকে বানচাল করার চেষ্টা করবে না, কিংবা যারা চান না যে সংস্কার হোক সেই গোষ্ঠী, সে সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন পতিত স্বৈরাচারের, তাদের লোকজনরা এসে আপনার এই সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন। আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে। একই দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় হানা ভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। সব জল্পনাকে পাশ কাটিয়ে দেশের অন্তর্নিহিত সম্ভাবনা আর গণতন্ত্রকে সুসংহত করতে জুলাই সনদ অন্যতম পাথেয় হবে বলে মত বিশ্লেষকদের। আর তাই রাজনৈতিক দলগুলোকে নমনীয় হয়ে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি আরও বলেন, দেশকে অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দিতে হবে। আলোচনা সভায় উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বাংলাদেশে আগের মতো যাতে গুম, খুন, নির্যাতনের ঘটনা না ঘটে সেজন্য ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। Just putting some people in the chair will not be enough. There has to be provision to orient them with the soft values around human rights and the hardcore steps that are needed. গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে, যেটা আমাদের ছিল না। আমরা তো সবাই আদালতের ভিকটিম। তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। এই দায়ী ব্যক্তি সরকারি কর্মচারী না হলে তাহার বিরুদ্ধে যুক্তিসঙ্গত যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আইনে যুক্তিসঙ্গত ব্যবহার করা যাইবে, এই ধারণাটা একটা ভেগ ধারণা। কারণ আইনে সুনির্দিষ্টভাবে যদি আপনি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্রাইব না করেন, যুক্তিসঙ্গত কোনটা সেটা নিয়ে প্রশ্ন আসবে। দিস ইজ এ ভেগনেস। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন। চট্টগ্রামে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের এক কর্মশালায় অংশ নিয়ে তিনি কথা বলেন। এই সময় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুরো কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। এটা ইলেকশন কমিশন একার কাজ নয়, এটা জাতীয় দায়িত্ব। এটা জাতীয় দায়িত্ব, জাতীয়ভাবে আমরা পালন করব এবং সবাই মিলে আমরা করব। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের নেওয়া অবৈধ গ্যাস সংযোগের কারণেই জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে এলপিজির এখন
দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার। এটা 1000 টাকার কমে আসা নিচে আসা উচিত। এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশ থেকে নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন চলছে। সেখানে আছেন সহকর্মী বাইজিদ সাদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদ, সেখানে কারা কারা এসেছেন, যারা এসেছেন কি বলছেন, রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব এসেছেন কিনা, বিস্তারিত জানাবেন। ইসলামের মরদেহ মিনারে নিয়ে আসার পর থেকেই যারা রাজনীতিবিদ সহ তার সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী যারা ছিলেন, তারা ছুটে এসেছেন। এখানে সরকারি বেসরকারি অনেক কর্মকর্তারা এসেছেন। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা এসেছেন। কিছুক্ষণ আগেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বললেন। এই মুহূর্তে রয়েছেন সৈয়দা রেজওয়ানা, পরিবেশ উপদেষ্টা, তিনিও কিন্তু এসেছেন শ্রদ্ধা জানাতে। আমরা সরাসরি একটু চলে যেতে চাই। ওনার সাথে আমার সম্পর্কটা কিছুটা পেশা কেন্দ্রিক হলেও বেশিটাই ব্যক্তিগত। উনি এবং আমি উভয়ই সিলেটের মানুষ। মঞ্জুর ভাই এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করে, তার জ্ঞানকে, তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি। উনি বেশ কয়েকটা পরিবেশ বিষয়ক ইস্যুতে আমার সাথে একসাথে কাজ করেছেন। অনেক বিবৃতিতেও আমরা একসাথে স্বাক্ষর করেছি, আবার এমন অনেক বিবৃতিও ছিল যেখানে উনি আমার সাথে একসাথে স্বাক্ষর করতে চান নাই, কারণ ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন। ওনার যে অবস্থান, এটা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক অবস্থান ছিল না, এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল। কোনো ক্ষেত্রে কোনো পরিবেশ আন্দোলনে যদি আমাকে উনি দেখতে না পেতেন, 2-1বার এমন হয়েছে যে উনি আমাকে ফোন করেছেন, তুমি এখানে নাই, যে এটা কে কোঅর্ডিনেট করছে। এবং উনি বেশ কয়েকবার লেখাও লিখেছেন পরিবেশের বিভিন্ন ইস্যুগুলোকে সমর্থন করে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে সম্মান করি। আল্লাহ ওনাকে ক্ষমা করে দেন। আমরা সবাই দোয়া করব ওনার রুহের মাগফিরাতের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ছাত্র সমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে আজকে হারালো। যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখেন, সকলেই আসলে আশা করেছিলেন যে একটা মিরাকল কিছু ঘটবে এবং উনি আবার ফেরত আসবে, কিন্তু চলে যাবার দিনটা নির্ধারিত থাকেই, আর একবার ফেরত আসলেও চলে যেতেই হয়। দর্শক, কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন শিক্ষক, শিক্ষার্থীরা সহ রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গাজামুখী নৌবহরে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক, এরপর ঠাঁই হয় সে দেশের কারাগারে। তবে সেখান থেকে মুক্ত হয়ে তুরস্ক হয়ে অবশেষে দেশে ফিরেছেন আলোকচিত্রী, লেখক এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। বলেন, স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যেতে হবে বিশ্ববাসীকে। বাকিটা জানাচ্ছেন হোসেন জাহিদ। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তানবুলে পৌঁছান বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। সেখান থেকে তুর্কি সরকারের সহায়তায় শনিবার ভোরে ফিরলেন নিজ বাসভূমে। বিমানবন্দরে অবতরণের পর বন্ধু, স্বজন, সহকর্মীদের আলিঙ্গনে আবদ্ধ হন তিনি। গাজা উপকূলে পৌঁছানোর আগ মুহূর্তে ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছিলেন শহীদুল আলম। সেখানে ইসরায়েলি সেনাদের মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হন তিনি। তবে গাজাবাসীর কষ্টের তুলনায় সেসব নগণ্য হিসেবেই দেখতে চান এই মানবাধিকার কর্মী। আমি যেতে পেরেছি
অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা বহরের কনসায়েন্স নামের জাহাজে করে যাত্রা করছিলেন 93 জন অধিকার কর্মী। তাদের একজন হতে পেরে শহীদুল আলমের গর্ব যেমন আছে, তেমনি শুভাকাঙ্ক্ষীদের প্রতি আছে দরদও। বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। গাজায় আপাতত যুদ্ধবিরতি শুরু হয়েছে, তবে স্বাধীন ফিলিস্তিন গঠনের আগ মুহূর্ত পর্যন্ত বিশ্ববাসীর সরব ভূমিকা রাখার আহ্বান জানান শহীদুল আলম। কিন্তু গাজা মুক্ত হয়নি, গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে, এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। হোসেন জাহিদ, এখন ঢাকা। চাকরি স্থায়ীকরণের দাবিতে কারণ বাজারে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন যে কর্মসূচি থেকে কি কি দাবি জানাচ্ছেন আন্দোলনরতরা? রোশন, সকাল 11টা নাগাদ শাহবাগে কিন্তু এই আউটসোর্সিং কর্মী যারা রয়েছেন তারা আন্দোলন করার কথা থাকলেও সেটি পরিবর্তন করে এই মুহূর্তে কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে তারা আন্দোলন করছেন। এবং আমার পিছনে যেটি আপনি এই মুহূর্তে দেখছেন যে আন্দোলনকারীরা তারা এখানে আন্দোলন করছেন, তারা মূলত এই মুহূর্তে যে দাবিটি জানাচ্ছেন, গতকাল রাতে তারা দাবি করছেন বিনা অপরাধে তাদের দুই সহকর্মী অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুকে বিনা কারণেই গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাদেরকে যদি দুপুর 2টার মধ্যেই ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা গ্যাস, পানি, বিদ্যুৎ, একই সঙ্গে স্বাস্থ্য খাত বন্ধের আলটিমেটাম দিয়েছে। এবং একই সঙ্গে তারা বলছেন যে তাদের যে দাবি মূলত যে অর্থাৎ ঠিকাদারি প্রথা বাতিল করে তাদের চাকরিতে স্থায়ীকরণের যে দাবি, সেই দাবিটি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা কঠোর আন্দোলনের দিকে যাবে। এবং এই আন্দোলনের অর্থাৎ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনের আহ্বায়ক শাহাদাত হোসেন যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে দাবি না মানলে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচিতেও যেতে পারেন। তারা এর আগে 43 দিন ধরে তারা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনে বারবারই আশ্বাস দেওয়া হলো, তাদের এই দাবিটি মেনে নেওয়ার কথা দেওয়া হলো, সেটি বাস্তবায়ন হয়নি বলে কিন্তু তারা আবারও আন্দোলনের ডাক দিয়েছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে তারা বলছেন যে অর্থাৎ যেহেতু তারা বিভিন্ন ধরনের স্লোগানও কিন্তু এখানে দিচ্ছেন, তারা বলছেন যে সরকার যেহেতু টাকা দেয় তাহলে এখানে ঠিকাদার মধ্যস্থতাকারী দরকার থেকে তারা এখানে তার সেই ঠিকাদার বিরোধী নানা স্লোগানও কিন্তু তারা দিয়েছেন। একথা যদি বলতে চাই যে তাদের একমাত্র দাবি তাদের চাকরিতে স্থায়ীকরণ করে আউটসোর্সিং প্রথা বাতিল করে অর্থাৎ মধ্যস্থতাকারী যারা থাকেন মূলত তাদের চাকরি এবং সরকারের মাঝে যারা থাকেন তাদেরকে বাদ দিয়ে সরাসরি যেন তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হয় সেটি বলছেন। একই সঙ্গে তারা বলছেন তাদের যে সহকর্মীরা গ্রেপ্তার রয়েছেন তাদেরকে যদি মূলত ছেড়ে দেওয়া না হয়, অর্থাৎ দুপুর 2টার মধ্যে ছেড়ে দেওয়া না হলে গ্যাস, পানি, বিদ্যুৎ, একই সঙ্গে স্বাস্থ্য খাত বন্ধে তারা হুঁশিয়ারি দেন। তারা বলছেন যে কয়েক লক্ষ কর্মচারী তার এই 4টি সেক্টরে কিন্তু কাজ করেন। একই সঙ্গে শাহাদাত হোসেন যেমনটি জানিয়েছেন যে কয়লা খনিতে যে শ্রমিকরা কাজ করে অর্থাৎ ডেলি বেসে তাদেরকেও তারা এই আন্দোলনে যুক্ত করবে। একই সঙ্গে কয়লা খনি বন্ধেরও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। সবকিছু মিলে যদি তাদের সহকর্মীকে শেষ ছেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের দিকে যাবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার পেট্রো বাংলার সামনে থেকে সবশেষ। চাকরি স্থায়ীকরণের দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা এই মুহূর্তে কারওয়ান বাজারে সমাবেশ করছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদেরকে রাজু আহমেদ। টানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাকসু নির্বাচনের প্রার্থীরা। একাডেমিক ভবন, হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে। চাকসু নির্বাচনের আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন প্রচারণায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, আর প্রার্থীদের আচরণবিধির আগে আমরা দেখেছি যে লঙ্ঘন হয়েছে, নতুন করে কি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা?
রওশন, নতুন করে কিছুক্ষণ আগেও আরও দুটি অভিযোগ জমা দিয়েছে বৈচিত্র্যের ঐক্য প্যানেল থেকে, যিনি জিএস প্রার্থী রয়েছেন সুদর্শন চাকমা এবং এজিএস প্রার্থী রয়েছেন। তারা মিলে এই নির্বাচন কমিশনে দুটো অভিযোগ জমা দিয়েছেন। তার মধ্যে একটি হলো সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে যিনি সহসাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন জিহাদ আহনাফ, তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে পোশাক রয়েছে, নারীদের পোশাক, সেই পোশাকটিকে তিনি পুরুষ দ্বারা পরিয়েছেন এবং এতে করে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি নিয়ে একটি ভিন্ন বা একটি বিরূপ বার্তা দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। এবং একই সাথে আরেকটি অভিযোগ হলো একই প্যানেল থেকে, অর্থাৎ সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল থেকে যিনি জিএস পদে লড়ছেন সাইদ বিন হাবিব, তিনি একটি ক্লাসরুমে গিয়ে তিনি প্রচারণা করেছেন, যেটি আচরণবিধির লঙ্ঘন বলে বলা হয়েছে। এবং সেই দুটি অভিযোগ নিয়ে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে কিন্তু অভিযোগ জমা দিয়েছেন বৈচিত্র্য ঐক্য প্যানেলের শিক্ষার্থীরা বা প্রার্থীরা। এবং তারা বলছেন যে এর আগে যে সকল অভিযোগ জমা পড়েছে, এই ধরনের আরও একটি অভিযোগ জমা পড়েছিল, দুটি অভিযোগ, যে ক্লাসরুমে গিয়ে প্রচারণা করা হয়েছে। এবং সেই সকল অভিযোগেও কিন্তু প্রার্থীরা বলছেন যে তারা কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখেননি নির্বাচন কমিশনকে, এবং তারা দাবি করেছেন যে দুটি অভিযোগ এখন জমা দেওয়া হলো এবং সেই সাথে আগের যে অভিযোগগুলো জমা দেওয়া হয়েছে প্রত্যেকটি ঘটনায় নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। অন্যদিকে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়, এবং আজ থেকে আমরা দেখেছি ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল শুরু হয়েছে, বিশেষ করে ভোটের দিন যাতে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে না পড়ে বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, এই জন্য আজ থেকেই র্যাবের টহল টিম আমরা কাজ করতে দেখেছি। নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে নির্বাচনের দিন 5টি কেন্দ্রে 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে এবং এর বাইরে ক্যাম্পাসের প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে আরও 4টি ভ্রাম্যমাণ আদালত 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে, অর্থাৎ পুরো ক্যাম্পাস জুড়ে 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবে বলে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন জানিয়েছেন। এবং একই সাথে তিনি এও জানিয়েছেন যে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে না, বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি রয়েছে, নিজস্ব নিরাপত্তা কর্মী যারা রয়েছেন, এবং একই সাথে পুলিশ এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং র্যাব, তাদের সমন্বয়ে মূলত নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। তবে যদি একান্তই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রয়োজনে পরবর্তীতে সেনাবাহিনীকে আহ্বান করা হবে বলে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। রওশন, চাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। এদিকে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় শিক্ষার্থীদের কাছে ছুটছেন রাকসুর প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন, প্রার্থীরা কিভাবে প্রচারণা চালাচ্ছেন, বিস্তারিত জানাবেন। রওশন, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। প্রার্থীরা যেমন উচ্ছ্বাস এবং আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আগামী 15-16 অক্টোবর যে নির্বাচনকে ঘিরে, সেই নির্বাচনের আগে তারা তাদের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এর আগে কিন্তু তারা প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন। আজকে কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি যে আবাসিক যে হলগুলো আছে সেইগুলোতে কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে 17টি আবাসিক হল রয়েছে, ছেলেদের 11টি এবং মেয়েদের 6টি হল। সেই আবাসিক হলগুলোতে কিন্তু তারা সকাল থেকে তাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। কারণ আজকে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা খুবই কম, যার কারণে শিক্ষার্থীরা যে জায়গাগুলোতে মূলত জমায়েত হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা অবস্থান নিচ্ছে এবং তারা তাদের প্রতিশ্রুতি এবং নির্বাচিত হলে তারা শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করবে সেগুলো কিন্তু তারা জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং যারা বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করবে তারা কিন্তু এখানে এসে ভোটারদের কাছে তাদের লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি বলছেন যে তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক যে সংকট আছে সেটি তারা দূর করে দেবেন এবং স্বাস্থ্য খাতের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করবেন। পাশাপাশি পরিবহন এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যতটা সহযোগিতা এবং তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করা যায় সেই জায়গাগুলোতে কিন্তু তারা কাজ করবেন বলেও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এখানে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি। প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে নির্বাচনকে ঘিরে তাদের যে প্রস্তুতি, ব্যালট পেপার তৈরি করা, ব্যালট পেপার সঙ্গে ব্যালট বাক্স এবং নির্বাচনের বুথ তৈরির যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন। তবে আগামী 16 অক্টোবর নির্বাচনকে ঘিরে তাদের ভিতরে এক ধরনের যে বিভিন্ন পরিকল্পনা থাকে সেগুলো কিন্তু তারা ধীরে ধীরে সম্পূর্ণ করছেন। আগামীকাল কিন্তু তারা নির্বাচনের যে প্রার্থী এবং পোলিং অফিসার আছে তাদেরকে নিয়ে তারা কিন্তু একটি সমাবেশের আয়োজন করছে। সেখানে তারা সেমিনার করার মাধ্যমে তাদেরকে নির্বাচনের যে সুষ্ঠু আচরণবিধি মেনে নির্বাচন সম্পূর্ণ করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলবেন। রওশন, এই ছিল রাকসু নির্বাচনে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।
এদিকে অবশেষে হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 12 অক্টোবর নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বলছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পরই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। গোলজার আহমেদের প্রতিবেদন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম, তখন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা নেই। তবে গত জুলাইয়ে সাকসু নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে 13 জুলাই 8 সদস্য বিশিষ্ট প্রবিধি পুনঃপ্রণয়ন কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর কমিটি গঠনের 3 মাস পর সেই প্রতিবেদন উপাচার্যের কাছে আসে 8 অক্টোবর। অবশেষে প্রবৃদ্ধি পুনঃপ্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে আগামী 12 অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে উপাচার্য জানান, নির্বাচন কমিটিতে কমিশনার সহ অন্যান্য পদে শিক্ষকরা আগ্রহী না হওয়ায় নতুন সংকট সৃষ্টি হয়েছে। তো এখন আমরা চিন্তা করছি নির্বাচন কমিশনটা ঘোষণা করে নির্বাচনটা দেওয়ার ওই দিনে শর্ট টাইম আমরা চেষ্টা করবো আর কি। যদি কোনো অকারেন্স হয় তাহলে এই নির্বাচনটা বন্ধ হয়ে যাবে, অকারেন্স না হইলেই নির্বাচন হবে। আমরা চাই ছাত্ররা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে ভিন্নমত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনগুলোর। কেউ বলছেন নির্বাচন যাতে না হয় এমন নানা কর্মকাণ্ডে ব্যস্ত বিশ্ববিদ্যালয়, আবার কেউ বলছেন বিশ্ববিদ্যালয়ে কোনো সহনশীল পরিবেশ নেই যেখানে নির্বাচন হতে পারে। প্রশাসন একদম সর্বোচ্চ পর্যায়ে এসে গাফিলতি করতেছে তারা কোন, এবং আমরা দেখতেছি একের পর এক ইস্যু ক্রিয়েট করতেছে তারা কিভাবে সাকসুকে বানচাল করে দেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের ওনার শুধুমাত্র একটা মৌখিক বক্তব্যই আমরা পেয়েছি। এরপরে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচনের এখনো পর্যন্ত কোনো রোড ম্যাপ আমরা এখনো ঘোষণা করিনি। সাধারণ শিক্ষার্থীরা যদি ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত চায়, ছাত্রদল অবশ্যই সেখানে পূর্ণাঙ্গ প্যানেল অংশগ্রহণ করবে, এখানে কোনো সন্দেহ নাই। দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1997 সালের পর আর কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গোলজার আহমেদ, এখন সিলেট। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাল মাকসুদ জাহিদি। বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। তার দাবি, ঢাকার 2 সিটি কর্পোরেশনও আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার সকাল 7টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন কর্মসূচি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দিনভর এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকাগুলোতেও। ঢাবি ক্যাম্পাসে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সহযোগিতা করবে। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, এই উদ্যোগের ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই, সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি, এবং একই সাথে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগটা আমাদের জারি থাকবে। আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই। এবার আন্তর্জাতিক। আগামী সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। ওভাল অফিসে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য চলতি সপ্তাহেই মিশরের পর ইসরায়েল সফর করবেন তিনি। এরই মধ্যে হামাসের বিরুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করে বার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। আর হামাস জানিয়েছে, গাজায় শাসন ব্যবস্থায় কোনো ভিন দেশি শক্তির আধিপত্য মেনে নেওয়া হবে না। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। হয়তো ফিরে গিয়ে দেখবেন বসতবাড়ির শেষ চিহ্নটুকু অবশিষ্ট নেই, কিন্তু তাতে কি আসে যায়? টানা 2 বছর গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানোর পর নিজের ভিটেমাটিতে ফিরে যাওয়ার আনন্দ ফিলিস্তিনিদের চোখে মুখে।
দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন লাখ লাখ ফিলিস্তিনি, কিন্তু ফিরে গিয়ে কি দেখবেন তা জানেন না অনেকেই। স্যাটেলাইট ইমেজে যার কিছুটা আভাস দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর গাজার যে প্রান্তে ছুটে যাচ্ছেন ফিলিস্তিনিরা, সেখানে হাতে গোনা কয়েকটি ক্ষতিগ্রস্ত অবকাঠামো ছাড়া ইসরায়েলি বোমার আঘাতে সবই মিশে গেছে মাটির সঙ্গে। শুক্রবার গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার করলেও কয়েকটি নতুন পয়েন্টে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় হামলা বন্ধ থাকলেও বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে। আর এত কিছুর পরেও হামাসের বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে বার্তা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এমন প্রেক্ষাপটে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিসে সাংবাদিকদের জানান, আগামী সোমবার সব জিম্মিদের মুক্তি দেবে হামাস। পাশাপাশি ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে 28 জিম্মির মরদেহ। এছাড়া গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় চলতি সপ্তাহে মিশরের পর ইসরায়েল সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক করবেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। আরও বলা হচ্ছে, জিম্মি বিনিময়ের সময় জেরুজালেমে উপস্থিত থাকতে পারেন ট্রাম্প। And as you know, on Monday the hostages come back. They're getting them now. I mean, they're getting them now. গাজা যুদ্ধবন্ধে ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিস্থিতি যেন আর খারাপের দিকে না যায়, এজন্য ইসরায়েলকে সংযত থাকার বার্তা দিয়েছে চীন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার শাসন ব্যবস্থায় ভিনদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে যৌথ বিবৃতি দিয়েছে হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন। বিবৃতিতে আরও বলা হচ্ছে, উপত্যকার শাসন ব্যবস্থা কেমন হবে তা পুরোপুরি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। যদিও মিশর, সৌদি আরব সহ অন্যান্য দেশের সহায়তায় গাজা পুনর্গঠনে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহ সচল করতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনে জাতিসংঘের সহায়তা সংস্থা। তারা বলছে, গাজায় প্রবেশের জন্য ত্রাণ বোঝাই 6000 ট্রাক প্রস্তুত আছে। আর ইউনিসেফের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজার অন্তত 50,000 শিশু তীব্র অপুষ্টিজনিত রোগে ভুগছে। এই শিশুদের জন্য তাৎক্ষণিক চিকিৎসা ও খাদ্য সহায়তা নিশ্চিত করা না গেলে উপত্যকাটিতে ভয়াবহ শিশু মৃত্যু দেখা যেতে পারে। এমন পরিস্থিতিতে হামাস ও ইসরায়েলের এই যুদ্ধবিরতির চুক্তি কতদিন অক্ষত থাকবে সে নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। বিশেষ করে পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ করার যে শর্ত দেয়া হচ্ছে তা আদৌ সম্ভব হবে কিনা এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। চীনের ওপর নতুন করে অতিরিক্ত 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের প্রথম দিন থেকেই নতুন এই শুল্ক কার্যকরের ঘোষণাও দিয়েছেন তিনি। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক বাতিলের কথা জানান ট্রাম্প। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি নিজেই। ধারণা করা হচ্ছে, চীনের বিরল খনিজ পদার্থ রপ্তানি নিয়মে কঠোর পরিবর্তনের প্রতিশোধ হিসেবেই নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা ইসলাম তন্নি। আবারও ঘনীভূত হচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। নতুন করে চীনের ওপর 100% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের শুরু থেকে এই শুল্ক কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প আরও বলেন, আগামী মাস থেকে চীনের তৈরি গুরুত্বপূর্ণ সফটওয়্যার সহ সকল পণ্যের ওপর বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এর আগে শুক্রবার ট্রুথ সোশ্যালের আরেক পোস্টে চীনের খনিজ পদার্থ রপ্তানিতে নতুন কঠোর নিয়মের সমালোচনা করেন ট্রাম্প। বলেন, চীন ক্রমশ শত্রুতাপূর্ণ আচরণ করছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র চীনের ওপর আমদানি শুল্ক আরোপ করলে চীন তাদের বিরল খনিজ পদার্থ রপ্তানি নিয়মে কিছু কঠোর পরিবর্তন আনে। এতেই বিপাকে পড়ে বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান। চীনের বিরল খনিজ পদার্থ গাড়ি, স্মার্টফোন সহ বহু শিল্পপণ্য তৈরির অপরিহার্য উপাদান। চীনের কঠোর রপ্তানি নিয়ন্ত্রণের কারণে অনেক মার্কিন কোম্পানির সরবরাহ সংকটে পড়ে। এমনকি ফোর্ড মোটর কোম্পানিকেও অস্থায়ীভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়। অতিরিক্ত 100% শুল্ক আরোপ করে এবার যেন সেই ক্ষতিপূরণের প্রতিশোধই নিলেন ট্রাম্প। শুল্ক আরোপের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে চলতি মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক বাতিলের কথাও বলেছিলেন তিনি। পরে অবশ্য জানান, চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক বাতিল করেননি। I'm going to be there regardless, so I would assume we might have it. But, they hit the world with something that really is not anything that people are going to do. And it was shocking.
চলতি বছরের শুরুতে পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর একাধিক বৈঠকের মাধ্যমে শুল্ক কমিয়ে আনার ব্যাপারে রাজি হয় দুই দেশ। এরপর হঠাৎই অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিল ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের জবাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসিতে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৯ জন। তাদের উদ্ধারে এখনও অভিযান চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজদের কেউই আর বেঁচে নেই। স্থানীয় সময় শুক্রবার সকালে একুরেট এনার্জেটিক সিস্টেম প্রতিষ্ঠানের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে মোট হতাহতের প্রকৃত সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কারখানাটির নিরাপত্তাজনিত কোনো ত্রুটি পাওয়া যায়নি। পদত্যাগ করার 4 দিন পর আবারও সেবাস্তিয়ান লেকুর্নুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ভবন এলিসি প্রাসাদ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, লেকুর্নো এখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি সরকার গঠনের কাজও করবেন। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে সেবাস্তিয়ান নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি জানান, চলতি বছরের শেষের দিকেই তিনি ফ্রান্সের জন্য একটি বাজেট অনুমোদন এবং সরকারি অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করবেন। গেল মাসে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লেকুর্নো। বিরোধী দলের তোপের মুখে মাত্র 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। শেষ করছি এখন ঢাকা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট প্রয়োজন নেই, দাবি আসিফ নজরুলের। প্রাতিষ্ঠানিক সংস্কারের বাকি দায়িত্ব নির্বাচিত সরকারের। আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামের প্রধান নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কোনো ছাড় নয়। একই দিনে গণভোট নির্বাচন হলে বিভ্রান্ত হবে জনগণ, মত বিশ্লেষকের। রাষ্ট্রের বাড়তি খরচ কমাতে একসাথে চান অনেকেই। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের নেয়া অবৈধ গ্যাস সংযোগেই সংকট, দাবি জ্বালানি উপদেষ্টার। ব্যবসায়ীদের দায়িত্বহীনতায় দাম কমছে না এলপিজি সিলিন্ডারের। এবং কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। অপরাজয় বাংলার পাদদেশ থেকে মরদেহ নেওয়া হয়েছে শহীদ মিনারে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। অসাধারণ মানুষ হিসেবে সেই দৃষ্টান্ত আমাদের জন্য রয়ে যাবে। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।